জনগণের দেশ জনগণের কাছে ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এমন কিছু নাম আছে যা একাধারে কৌতূহল, বিতর্ক এবং প্রত্যাশার জন্ম দেয়। তেমনই একটি নাম তারেক রহমান। তিনি কেবল সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তানই নন, তিনি নিজেও বাংলাদেশের রাজনীতির এক অবিচ্ছেদ্য অংশ। দীর্ঘ প্রায় 17 বছর লন্ডনে নির্বাসিত জীবনযাপন করলেও তারেক রহমান কখনোই রাজনৈতিক আলোচনার বাইরে ছিলেন না। সম্প্রতি তার দেশে ফেরার গুঞ্জন, মামলা থেকে আইনি অব্যাহতি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তার বলিষ্ঠ নেতৃত্ব সবকিছু ইঙ্গিত দিচ্ছে এক সম্ভাব্য নতুন অধ্যায়ে। আজ আমরা তারেক রহমানের রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের গভীরে প্রবেশ করব, তার উত্থান সংগ্রাম, নির্বাসিত জীবন এবং ভবিষ্যতের পথে তার সম্ভাব্য ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন এই আকর্ষণীয় এবং ঘটনাবহুল যাত্রা শুরু করা যাক। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমাদের কোনো গুরুত্বপূর্ণ ভিডিও মিস না হয়ে যায়। তারেক রহমানের রাজনৈতিক জীবন শুরু হয়েছিল ছাত্র রাজনীতিতে। ধীরে ধীরে তিনি জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আসেন এবং তারুণ্যের প্রতীক হয়ে ওঠেন। তার প্রাথমিক রাজনৈতিক কর্মকাণ্ডে তারুণ্য, গতিশীলতা এবং নতুনত্বের ছাপ ছিল স্পষ্ট। তিনি দেশের বিভিন্ন অঞ্চল ঘুরে বেড়াতেন, দলের কর্মীদের সাথে সরাসরি যোগাযোগ করতেন এবং তৃণমূল পর্যায়ের রাজনীতিকে শক্তিশালী করার চেষ্টা করতেন। 2001-2006 সালের বিএনপি জামায়াত জোট সরকারের সময় তারেক রহমানের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও তিনি সরাসরি কোনো মন্ত্রী পদে ছিলেন না, তবে দলের নীতি নির্ধারণে তার প্রভাব ছিল অনস্বীকার্য। এই সময়ে দেশের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছিল। তারেক রহমান বিশেষ করে যুব সমাজের ক্ষমতায়ন এবং কর্মসংস্থান সৃষ্টির দিকে মনোযোগ দিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন দেশের যুব সমাজই পারে বাংলাদেশের ভবিষ্যৎ পরিবর্তন করতে। তবে তার রাজনৈতিক জীবন মসৃণ ছিল না। 2007 সালের 1/11 তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগে একাধিক মামলা দায়ের করা হয়। এই গ্রেফতার ছিল তার রাজনৈতিক জীবনের এক কঠিন পরীক্ষা। কারাবাসে থাকাকালীন তার শারীরিক ও মানসিক অবস্থার অবনতি ঘটে, যা তার প্রতি জনগণের সহানুভূতি তৈরি করে। এই সময়টা তার জন্য ছিল এক দীর্ঘ সংগ্রাম, যেখানে তাকে শারীরিক অসুস্থতা এবং আইনি লড়াই উভয়ই মোকাবিলা করতে হয়েছে। 2008 সালের 13 সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান এবং চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান। সেই থেকে প্রায় 17 বছর ধরে তিনি লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছেন। এই নির্বাসিত জীবন তারেক রহমানের রাজনৈতিক জীবনে এক নতুন অধ্যায় যোগ করেছে। শারীরিক অসুস্থতার কারণে দেশের বাইরে থাকলেও তিনি কখনোই দেশের রাজনীতি থেকে বিচ্ছিন্ন হননি। লন্ডন থেকেই তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে অত্যন্ত সক্রিয় ছিলেন। ভার্চুয়াল মাধ্যমে তিনি দলের নেতাকর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছেন, বিভিন্ন সভা সমাবেশে বক্তব্য দিয়েছেন এবং দলের সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করার চেষ্টা করেছেন। তার এই ভার্চুয়াল নেতৃত্ব বিএনপিকে ঐক্যবদ্ধ রাখতে সাহায্য করেছে এবং নেতাকর্মীদের মধ্যে মনোবল জাগিয়ে রেখেছে। তিনি দলের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং বিভিন্ন সময়ে দলের কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তার এই নেতৃত্ব প্রমাণ করে যে ভৌগোলিক দূরত্ব তার রাজনৈতিক কার্যক্রমকে থামাতে পারেনি। 2018 সালের 8 ফেব্রুয়ারি যখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে নেওয়া হয়, তখন তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করে। এই কঠিন সময়ে তিনি দলকে নেতৃত্ব দিয়েছিলেন এবং নেতা কর্মীদের একত্রিত রাখতে সফল হয়েছিলেন। তার এই নেতৃত্ব দলের সংকটময় মুহূর্তে একটি শক্তিশালী দিক নির্দেশনা দিয়েছে। তারেক রহমান কেবল একজন রাজনৈতিক ব্যক্তিই নন, তিনি একজন পরিবারপ্রেমী মানুষও। তার ব্যক্তিগত জীবনও বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে গেছে। তিনি ডাক্তার জোবাইদা রহমানকে বিয়ে করেছেন। ডাক্তার জোবাইদা রহমান নিজেও একজন অত্যন্ত মেধাবী চিকিৎসক এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার পুত্রবধূ হিসেবে রাজনৈতিকভাবেও পরিচিত। তাদের দাম্পত্য জীবন ছিল ভালোবাসা এবং পারস্পরিক বোঝাপড়ার ওপর ভিত্তি করে। তাদের একটিমাত্র কন্যা সন্তান রয়েছে, যার নাম জাইমা রহমান। জাইমাও বর্তমানে উচ্চশিক্ষা গ্রহণ করছেন এবং তারেক রহমান ও জোবাইদা রহমান তাদের মেয়ের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত সচেতন। তারেক রহমান তার পরিবারের প্রতি অত্যন্ত যত্নশীল। রাজনৈতিক জীবনের বাইরে তিনি একজন সাধারণ মানুষ হিসেবে তার পরিবারের সাথে সময় কাটাতে পছন্দ করেন। তবে তার পরিবারের উপর দিয়েও অনেক ঝড় বয়ে গেছে।
তার ছোট ভাই আরাফাত রহমান কোকোর অকাল প্রয়াণ তারেক রহমানকে গভীরভাবে প্রভাবিত করেছে। কোকোর মৃত্যু ছিল জিয়া পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি, যা তারেক রহমানের জীবনে গভীর বেদনা নিয়ে এসেছিল। এছাড়াও তার মায়ের দীর্ঘ কারাবাস এবং তার নিজের দীর্ঘ নির্বাসিত জীবন, এগুলো সবই তারেক রহমানের ব্যক্তিগত জীবনের কঠিন পরীক্ষা ছিল। এই ব্যক্তিগত চ্যালেঞ্জগুলো তারেক রহমানকে আরও দৃঢ় এবং সংবেদনশীল করে তুলেছে। তিনি দেশের বাইরে থেকেও তার পরিবারের প্রতিটি সদস্যের খোঁজ খবর রাখতেন এবং তাদের পাশে থাকার চেষ্টা করতেন। পরিবারের প্রতি তার এই অটুট ভালোবাসা এবং সমর্থন প্রমাণ করে তিনি কতটা দৃঢ়চেতা মানুষ। তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ছিল তার বিরুদ্ধে থাকা অসংখ্য মামলা। তবে 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর পরিস্থিতির নাটকীয় পরিবর্তন ঘটে। এরপর তারেক রহমান প্রায় সব মামলা থেকে অব্যাহতি পান, যা তার দেশে ফেরার পথকে প্রশস্ত করে তোলে। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী নিজেও জানিয়েছেন যে তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে কোনো বাধা নেই। এই ঘোষণা তার প্রত্যাবর্তনের গুঞ্জনকে আরও জোরালো করেছে এবং দলের নেতাকর্মীদের মধ্যে এক বিশাল আশার সঞ্চার করেছে। বর্তমানে তারেক রহমানের সম্ভাব্য প্রত্যাবর্তনের জন্য প্রস্তুতিও চলছে। ধারণা করা হচ্ছে তিনি গুলশান 2 এভিনিউয়ের 193 নম্বর বাড়িতে থাকবেন, যা একসময় তার বাবা জিয়াউর রহমান শহীদ হওয়ার পর তার মা বেগম খালেদা জিয়াকে বরাদ্দ দেয়া হয়েছিল। এই বাড়িটি এখন তারেক রহমানের জন্য কেবল একটি বাসস্থান হবে না, বরং তার রাজনৈতিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে। তারেক রহমানের জীবন শুরু হয়েছিল এক অসাধারণ পারিবারিক পটভূমিতে। তিনি এমন এক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন যেখানে রাজনীতি ছিল রক্তের প্রবাহে মিশে থাকা এক বাস্তবতা। তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং একজন বীর মুক্তিযোদ্ধা। তার নেতৃত্বেই বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার হয় এবং দেশের অর্থনীতিতে আসে এক নতুন গতি। জিয়াউর রহমানের আদর্শ, তার গ্রাম সরকার এবং স্বনির্ভর বাংলাদেশের ধারণা তারেক রহমানের মধ্যেও গভীরভাবে প্রথিত হয়েছে। বাবার কাছ থেকে তিনি শিখেছেন দেশের মানুষের জন্য কাজ করার অনুপ্রেরণা এবং দেশপ্রেমের মর্ম। অন্যদিকে তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনের এক অকুতোভয় নেত্রী। 3 বার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দেশের মানুষের ভালোবাসা অর্জন করেছিলেন। মায়ের কাছ থেকে তারেক রহমান শিখেছেন কিভাবে প্রতিকূল পরিস্থিতিতে দলকে ঐক্যবদ্ধ রাখতে হয়, জনগণের আস্থা অর্জন করতে হয় এবং কঠিন সিদ্ধান্ত নিতে হয়। খালেদা জিয়ার মতো তারেক রহমানও জনসম্পৃক্ততাকে গুরুত্ব দেন এবং জনগণের সমস্যা সরাসরি শোনার চেষ্টা করেন। এই পারিবারিক উত্তরাধিকার তারেক রহমানকে একটি সুদৃঢ় রাজনৈতিক প্ল্যাটফর্ম দিয়েছে, যা তাকে দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত করেছে। তারেক রহমানের দীর্ঘ নির্বাসন থেকে সম্ভাব্য প্রত্যাবর্তন বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে থাকবে। এটি কেবল একজন ব্যক্তির প্রত্যাবর্তন নয়, বরং একটি বৃহৎ রাজনৈতিক দলের পুনরুজ্জীবন এবং দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণের ইঙ্গিত বহন করে। তার নেতৃত্ব যদি দেশের জন্য এক নতুন দিক নির্দেশনা নিয়ে আসে, তাহলে বাংলাদেশ শুধু অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে না, বরং গণতন্ত্র, আইনের শাসন এবং মানবাধিকারের ক্ষেত্রেও বিশ্ব দরবারে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে। তার এই সম্ভাব্য প্রত্যাবর্তন বাংলাদেশের জন্য এক নতুন আশা এবং সম্ভাবনার বার্তা নিয়ে আসবে, যা দীর্ঘদিনের রাজনৈতিক অনিশ্চয়তা কাটিয়ে দেশকে স্থিতিশীলতা এবং প্রগতির পথে এগিয়ে নিয়ে যাবে। তবে এই পথে চ্যালেঞ্জও কম নয়। এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে তিনি কতটা সফল হতে পারেন তা সময়ই বলে দেবে।